চলে যাচ্ছে ভোটারের ইশতেহারে। শরীয়তপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে শরীয়তপুর জেলা থেকে আমি হাজির হয়েছি জাওয়াদ মাহমুদ। পদ্মা ও মেঘনার পলিতে বেড়ে ওঠা শরীয়তপুর জেলার রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যেমন ভূমিকা, তেমনি মহান মুক্তিযুদ্ধে রয়েছে এই জেলার অবিস্মরণীয় অবদান। বহুল কাঙ্ক্ষিত এই অঞ্চলের পদ্মা সেতু আসার আলো হয়ে আসলেও নানা কারণেই এই অঞ্চলের মানুষ পদ্মা সেতুর সুফল ভোগ করতে পারেনি। রাজনৈতিক এইসব বাস্তবতা নিয়ে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শরীয়তপুরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, হতাশা নিয়ে আজকে আমরা এই এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে আলোচনা করব। আমাদের সাথে আলোচনা করার জন্য যুক্ত রয়েছে এখানকার রাজনৈতিক কর্মী এবং সামাজিক কর্মীরা। আজকে আমাদের যে অতিথি রয়েছে সেই অতিথির সাথে আমরা পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আজকে আছে বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এখানকার সাংস্কৃতিক কর্মী। আমি একটু প্রথমেই চলে যাচ্ছি যে আমার ডান পাশে যে অতিথি রয়েছে এবং সেই জায়গা থেকে আমি যেটি বলছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, তিনি শরীয়তপুর জেলা কমিটির যে বৈষম্যবিরোধী কমিটি রয়েছে সেটার আহ্বায়ক। নাজির ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু আমার বাম পাশে যেতে চাই। আমার বাম পাশে আছেন আব্দুর রব হাশেমি, তিনি আমির শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী। হাশেমি ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু আমার ডান পাশে আবার যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন ফকির, তিনি সহসভাপতি শরীয়তপুর জেলা বিএনপি। মোফাজ্জল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আবার একটু আমার বাম পাশে যেতে চাই। আমার বাম পাশে সর্বশেষ প্রান্তে যিনি আছেন অধ্যাপক শফিউল বাশার স্বপন, তিনি সভাপতি এই শরীয়তপুর জেলা উদীচী সংসদ। আমাদের সাথে যারা অতিথি আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু শুরুতে যেতে চাচ্ছি, আমার ডান পাশে সব শেষে যেতে চাচ্ছি মোফাজ্জল হোসেন ফকির ভাইয়ের কাছে। ফকির ভাই, আপনারা তো এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ করছেন, আগামী দিনের শরীয়তপুরবাসীর জন্য কি ধরনের প্রতিশ্রুতি আপনারা দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলুন, শোনা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে এই কারণে, আমি যেই দলের প্রতিনিধিত্ব করছি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে 90তম জন্মদিন। সে উপলক্ষেও আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে, তা আপনি জানতে চেয়েছেন আমরা বিশেষ করে এই শরীয়তপুর কিভাবে দেখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং আমরা কি করতে চাই। আপনারা জানেন অবহেলিত শরীয়তপুর আমরা সর্বদাই বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন যাবৎ। এখানে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। পদ্মা সেতু হয়েছে কিন্তু পদ্মা সেতুর সংযোগ। ভাই, আপনাকে একটু থামাচ্ছি। আমি ধরেন এই সেটা তো উন্নয়ন হয়নি সবাই জানে, কিন্তু বা আপনারা সেটা দেখেছেন, আগামী দিনে যদি ছোট করে বলতেন, যেহেতু সময় আমাদের সংক্ষেপ, এই জন্য কি কি প্রতিশ্রুতি দিতে চান এই শরীয়তপুরবাসীর জন্য, খুব সংক্ষেপে যদি বলেন সরাসরি। শরীয়তপুরবাসীর জন্য আমরা যেটা বলতে চাই সেটা হলো প্রথমত যোগাযোগ ব্যবস্থা। যে যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থা শরীয়তপুরে, আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করব। সাথে সাথে বেকার সমস্যা যেটা, এই বেকার সমস্যা সমাধানের জন্য স্থানীয়ভাবে আমরা যেটা প্রয়োজনীয় সেটা আমরা করব। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং যুব মন্ত্রণালয়ের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আমরা এটা পুনরায় চালু করে যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। সাথে সাথে হতদরিদ্র লোকদের জন্য আপনারা জানেন এবারে আমাদের নির্বাচনী ইশতেহারে আসছে যেটা হলো ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এদেশের হতদরিদ্র জনগণ, মধ্যবিত্ত পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। মোফাজ্জল ভাই, আপনার কাছে আবার আসবে। আপনি বলছিলেন যে শরীয়তপুরের এই যোগাযোগ ব্যবস্থা সেটির উন্নতি ঘটাবেন এবং বেকার সমস্যার সমাধানে আপনারা কাজ করবেন যদি ক্ষমতায় আসেন। আমি একটু আমার বাম পাশে যেতে চাই আব্দুর রব হাশেমি ভাইয়ের কাছে। হাশেমি ভাই, আপনারা আগামী দিনে শরীয়তপুরবাসীর জন্য কি প্রতিশ্রুতি দিবে জামায়াত ইসলাম? আপনার মাধ্যমে
এবং দেশ টিভির মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন এবং আপনাদের সবাইকে অভিনন্দন। বক্তব্যের শুরুতে ৭১-এ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের যে প্রত্যাশা, যদি আমরা এমপি নির্বাচিত হই এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ ১০ দলীয় ঐক্য যদি ক্ষমতা দিতে পারে, তাহলে বিশেষ করে শরীয়তপুরে বেহাল যোগাযোগ ব্যবস্থার আশু উন্নয়ন, সেই মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষকে কর্মমুখী শিক্ষা দিয়ে বেকারের হাতকে কর্মের হাতে পরিণত করা এবং শিল্পনগরী গড়ে তুলে বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, পদ্মা নদী ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা আছে দুর্নীতি, সেই দুর্নীতিকে লাল কার্ড দেখানো এবং সকল স্তরের দুর্নীতিকে না বলা এবং সমাজকে সকল প্রকার চাঁদাবাজের দূরত্ব থেকে দেশবাসীকে মুক্ত করা এবং মাদকসহ নিষেধাজ্ঞ দ্রব্যের সমস্ত পথ রুদ্ধ করে যুবক সমাজকে রক্ষা করা এবং আমাদের আত্মমানবতার উন্নয়নের জন্য সকল স্তরে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পরিকল্পিত উপায়ে আগামীতে আমরা শরীয়তপুরে গড়ে তুলব, যদি শরীয়তপুর জনগণ আমাদেরকে এই ক্ষমতায় যাওয়ার জন্য মতামত দেয়। এই মোটামুটি আমাদের পরিকল্পনা। আশা করি আমরা আরও যে সমস্ত কেন্দ্রীয় পরিকল্পনা আমাদের আছে, সেই কেন্দ্রীয় পরিকল্পনার আলোকে শরীয়তপুরবাসীকে আমরা শরীয়তপুরকে আধুনিক শিল্পে গড়ে তোলার জন্য চেষ্টা করব। হাসিম ভাই ধন্যবাদ আপনাকে, বা আপনি শরীয়তপুরবাসীর জন্য আপনাদের প্রতিশ্রুতি দেওয়ার জন্য। আমি একটু আমার ডান পাশে নাজির ভাইয়ের কাছে চলে যেতে চাই। নাজির ভাই, আপনি একটু বলবেন যে আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, একটি অরাজনৈতিক সংগঠন আপনারা আসলে এই বৈষম্য বিরোধীর প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের জন্য কিভাবে কাজ করতে চান? দেখেন, এখানে ৫ তারিখের যে আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, সেই অভ্যুত্থানের পরপরই আমরা সামাজিকভাবে শরীয়তপুরের মানুষের জন্য সর্বাঙ্গীনভাবে কাজ করেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু লাইন ছিল, একবারে লাইনের শেষ মাথা যায় হইলেও আমরা শরীয়তপুরের মানুষের জন্য কাজ করেছি এবং আমাদের যে চেষ্টা সেটি ছিল, ধরেন কিছু সংকট ছিল নদী ভাঙন কবলিত এলাকার জন্য, কিংবা আমাদের ধরেন যেই রাস্তার সড়কের যে বেহাল দশা সেইগুলোর জন্য, এবং আমাদের যে চিকিৎসা খাত যেটি রয়েছে সেটির জন্য, এবং আমাদের ধরেন পাসপোর্ট অফিসে দালালি হইতো, এগুলো আমরা বন্ধ করছি। এবং আমাদের ধরেন ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে সেখানে দালালদের মাধ্যমে নিতে যেতে হতো। তো এই ধরনের বিভিন্ন সেক্টরগুলোতে কিন্তু আমরা কাজ করছি বিগত সময়, এবং আমরা ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, এটা আমরা মনে করি যে এখন তো ফ্যাসিবাদ নাই এবং ফ্যাসিস্টও নাই, তারা অলরেডি নিষিদ্ধ। এবং আমরা মনে করি যারাই আমরা নির্বাচন করব, কেউ কারো মাথায় বাড়ি দিব না, যেহেতু আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী শক্তি। সেই ক্ষেত্রে জনগণ যাকে রায় দিবে তারাই ক্ষমতায় যাবে, এবং ক্ষমতায় যাওয়ার পরে আমাদের যে প্রত্যাশা থাকবে, আমরা মনে করি আমরা সবাই সম্মিলিতভাবে এই দেশের জন্য, এই শরীয়তপুরের জন্য, অবহেলিত শরীয়তপুরের জন্য আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ নাজির ভাই আপনার সুনির্দিষ্ট মতামতের জন্য। আমরা একটু আমার সর্বশেষ বাম পাশে চলে যেতে চাই স্বপন ভাইয়ের কাছে। স্বপন ভাই, আপনি তো এই রাজনৈতিক নেতা কর্মী এবং এখানে তরুণদের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এখানে আছেন, তাদের কথা শুনলেন। আপনারা আসলে মূল্যায়নের এই যে পদ্মা সেতু হলো, কিন্তু সেটার সুফল শরীয়তপুর ভোগ করতে পারছে না কেন? রাজনৈতিক নেতারা শুধু কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নাকি তারা প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গও করছেন? ধন্যবাদ আপনার মাধ্যমে এখন টিভিকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এ প্রসঙ্গে। পদ্মা সেতু হয়েছে, এটা আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অবশ্যই আমরা আশাবাদী ছিলাম, কিন্তু যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, উচ্চাশা আমাদের ছিল, সেইটা বাস্তবতাটা সেটা পরিপূর্ণ হয় নাই। এখানে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থাটার আদৌ কোনো উন্নয়ন হয়নি, যার ফলে হয়নি কেন? এটা আমি বলবো রাজনৈতিক নেতৃত্বের অবহেলা, অবিমৃষ্যকারিতা এবং তাদের ব্যক্তিগত অভিলাষ, এগুলাই মূলত। এখন যারা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের ব্যাপারে কি দেখছেন? আমি তো আশাবাদী, যেহেতু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়া স্বৈরাচার পতন হয়েছে, জনগণের কাছে এখন রাজনৈতিক দলগুলো যেই প্রতিশ্রুতি দিচ্ছে, আমি বিশ্বাস করি এই প্রতিশ্রুতিগুলো পালন করার জন্য তারা আন্তরিক থাকবেন, এবং এইটা পালন করে আমাদের অবহেলিত শরীয়তপুরের যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন, আমরা শিক্ষায় সবচেয়ে বেশি পিছিয়ে আছি, এখানে একটা বিশ্ববিদ্যালয় নাই, এখানে একটা মেডিকেল কলেজ নাই, এগুলা খুব প্রয়োজন, এই প্রয়োজনগুলো এরা পূরণ করবে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, একটা গণতান্ত্রিক প্রগতিশীল সংস্কৃতি এখানে গড়ে তুলবে। শুধুমাত্র ভোটের দিনের গণতন্ত্র নয়, ভোটের পরেও সমাজটা যেন গণতান্ত্রিকভাবে চলে,
আমি এই আকাঙ্ক্ষা করব, একটা বহুত্ববাদী সমাজ আমি চাই, এবং যেখানে বহু মত বহু পথের মানুষ অ্যাকোমোডেট হতে পারবে। ধন্যবাদ স্বপন ভাই, বুঝতে পেরেছি আপনি একটি বহুমত বহু পথের একটি গণতান্ত্রিক শরীয়তপুর চাচ্ছেন এবং এই বহুমত বহু পথ দিয়েই শরীয়তপুর আগামী দিনে এগিয়ে যাবে। আমরা আরও কথা বলবো শরীয়তপুর মানুষের আগামী দিন নিয়ে। আমরা নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে। আমরা শুনছিলাম শরীয়তপুরবাসীর যে রাজনৈতিক যারা দল রয়েছেন তাদের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছিলেন। আমরা এবার একটু কথা বলতে চাই যারা আমাদের সাথে অতিথি আছেন এখানের শরীয়তপুরের সাধারণ মানুষ, তাদের একটু মতামত দিতে চাই, জানতে চাই তারা আসলে কি প্রত্যাশা করছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, একটু যদি দাঁড়ান, আপনার আসলে যারা এখানে দেখছেন তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছিল, তাদের উদ্দেশ্যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা এখানে যারাই আছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা? আমার কাছে থাক, আপনি বলুন। যে আমাদের প্রশ্ন, আমি জামাতে ইসলাম যে আমির, তার সাথে আমি একটু প্রশ্ন করতে চাই যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন দল দিয়েছে, যেমন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জনগণের জন্য, যেমন তারেক রহমান 31 দফা আপনি সরাসরি প্রশ্নটি করেন, 31 দফা দিয়েছে। এখন আপনারা কোনো জনগণের উন্নয়নের জন্য বা জনগণের রাষ্ট্রের মেরামতের জন্য বা রাষ্ট্র কাঠামো সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আপনারা কি কোনো ওই দফা দিচ্ছেন কিনা? ধন্যবাদ, আপনার প্রশ্নে বুঝতেছি যে বিএনপি যেমন 31 দফা একটি প্রস্তাবনা দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, জামায়াত ইসলামী তেমন কোনো দফা দিয়েছে কিনা বা সংস্কার প্রস্তাব দিয়েছে কিনা সেটি তিনি জামায়াত ইসলামের কাছে প্রশ্ন করেছেন। আমরা একটু এপাশে আসতে চাই, আপনার সাথে একটু জানতে চাই এখানে যারা রাজনৈতিক কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কোনো প্রশ্ন করতে চান কিনা, ছোট এক লাইনে প্রশ্নটি করবেন। জি, ধন্যবাদ আজকের উপস্থিতি সকলকে। আমার মোফাজ্জল হোসেন ভাই বিএনপির, ওনার কাছে প্রশ্ন যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশের স্বাধীনতা মত প্রকাশ করার সুযোগ পেয়েছে, এখানে বাংলাদেশ বিভিন্ন সময় দেখা যাচ্ছে দুর্নীতিতে ভরপুর, দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের বিএনপির ভাই এখানে উপস্থিত আছেন, মোফাজ্জল হোসেন ভাইদের পরিকল্পনা কি রয়েছে? ধন্যবাদ পেয়েছি। তিনি প্রশ্ন করছেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যেই কথা বলা হচ্ছে সেইখানে বিএনপি কি প্রতিশ্রুতি দিচ্ছে বা তাদের কমিটমেন্টের কথা জানতে চাচ্ছে। আমরা সেই উত্তরগুলো জানার চেষ্টা করব। আমরা একটু মোফাজ্জল ভাইয়ের কাছে চলে যাব। মোফাজ্জল ভাই বলছিলেন যে আমার বাম পাশ থেকে প্রশ্ন এসেছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিএনপি আসলে কি করবে, মূলত শরীয়তপুরকে দুর্নীতিমুক্ত করার জন্য আপনাদের প্রতিশ্রুতি কি দিবেন, খুব ছোট করে বলবেন। ধন্যবাদ জানাই জামাতের সম্মানিত নেতাকে, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন এটা আসলে রাতারাতি সম্ভব না, এটা উনিও জানেন। এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নির্ভর করে। রাষ্ট্রীয় ব্যবস্থা যদি দুর্নীতিমুক্ত ব্যাপারে সহায়ক না হয় তাহলে কোনো আঞ্চলিক ভিত্তিতে দুর্নীতিমুক্ত করা কখনোই সম্ভব নয়। আপনি যদি অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখেন, আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা ঘোষণা করেছেন সেখানে স্পষ্ট উল্লেখ আছে রাষ্ট্রীয় কাঠামো কিভাবে পরিবর্তন করে দেশে দুর্নীতিমুক্ত করা যায়। সেইভাবেই আমরা রাষ্ট্রকে, শুধু শরীয়তপুর না সমস্ত রাষ্ট্রকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। মোফাজ্জল, ধন্যবাদ, আপনার সুস্পষ্ট উত্তর আমরা পেয়েছি যে আপনারা এই যে 31 দফার আলোকে যেভাবে দুর্নীতিমুক্ত করার বাংলাদেশ প্রতিশ্রুতি দিচ্ছেন সেই আলোকে শরীয়তপুরকে করবেন। আপনার দিকে একটা প্রশ্ন এসেছে জামায়াত ইসলামের পক্ষ থেকে, বিএনপি যেমন 31 দফা একটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, জামায়াতের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাবনা দেখা যায়নি কেন? না, ধন্যবাদ আপনাকে। দেখা যায়নি নয়, জামাত অনেক আগে আরও 41 দফা দিয়েছে রাষ্ট্র কাঠামোকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য, দুর্নীতিমুক্ত করার জন্য, শোষণমুক্ত দেশ গড়ার জন্য, গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য, বৈষম্যের বাংলাদেশ গড়ার জন্য 41 দফা জামাতে আগে ঘোষণা করেছে। তার মাধ্যমে জামাতের সকল স্তরের নেতাকর্মীকে জুলুমমুক্ত থাকার জন্য, দুর্নীতিমুক্ত থাকার জন্য প্রতিনিয়ত গড়ে তুলছে এবং দেশবাসীকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আহ্বানে সাড়া দিয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য মানুষকে 41 দফার আলোকে গড়ে তুলবে, এই কর্মসূচি দেশবাসীর কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে জামাত পেশ করেছে। ধন্যবাদ হাশিম ভাই, আপনার সুনির্দিষ্ট উত্তর আমরা পেয়েছি। আমরা একটু আবার নাজির ভাইয়ের কাছে যেতে চাই। নাজির ভাই, আপনারা শুনছিলেন এই দুজন বলছিল যে দুর্নীতিমুক্ত করার জন্য এবং এই যে শরীয়তপুরকে কীভাবে করার জন্য তারা কাজ করবে। আপনার কি মনে হয় যে আপনারা আসলে তাদের সাথে সমন্বয় করে
শরীয়তপুরের উন্নয়নের জন্য কি ভূমিকা পালন করবেন? এটা দেখেন, গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় থাকে সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যদি কথা বলার সুযোগ ধরেন আগে ছিলই না, 5ই আগস্টের আগে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সামাজিক সংগঠন, কোনো সুশীল সমাজ কারোরই ওইভাবে আসলে কথা বলার সুযোগ ছিল না। তো 5 আগস্টের পরে কিন্তু এটা প্র্যাকটিস শুরু হয়েছে। তো আমরা মনে করি যে ভবিষ্যতে যারাই ক্ষমতায় যায়, যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারা আসলে এই যে গণতান্ত্রিক পরিবেশটা বজায় রাখবে, যেন সবাই কথা বলতে পারে। সরকারের ভুল ভ্রান্তি হলে মানুষ সমালোচনা করবে এবং এই সমালোচনার পথটাকে খোলা রাখতে হবে। যেটা আমাদের বড় ভাই বলছে যে নানান পথের মানুষ, নানান মতের মানুষ, নানান আদর্শের মানুষ এখানে বসবাস করবে এবং প্র্যাকটিস করবে পলিটিক্যাল। ঠিক আছে? সো আমাদের প্রত্যাশা থাকবে যারাই ক্ষমতায় যাবে এই শরীয়তপুরকে যেভাবে গড়ে তুলবে, এখানে আমাদের কোনো শিল্পাঞ্চল নাই, সেক্ষেত্রে শিল্পাঞ্চল গড়ে তুললে আমাদের এখানে বেকার সমস্যার সমাধানটা হবে। আমাদের এখানে নদী বন্দর, অর্থাৎ 2টা নদীর সংমিশ্রণে এই জেলাটি, আমরা মনে করি এখানে একটি নদী বন্দর করলে সরাসরি ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি তৈরি হবে এবং আমাদের আরও বেশ কিছু প্রত্যাশা আছে। আপনার হয়তো সময় কম, এই জন্য হয়তো ধন্যবাদ নাজির ভাই, আপনার উত্তর জিজ্ঞাসা আমরা পেয়েছি। আমরা একটু আবার স্বপন ভাইয়ের কাছে যেতে চাই। স্বপন ভাই, সেটি হচ্ছে বলছিলেন, আপনি শুনছিলেন তাদের নানা প্রতিশ্রুতির কথা। এই যে প্রতিশ্রুতি, সেগুলো বাস্তবায়নের অন্তরায়টি আসলে কোথায়? ধন্যবাদ। অন্তরায়টি আসলে সদিচ্ছা আর বহু প্রাচীন ঘুণে ধরা সমাজ ব্যবস্থা, আমাদের গ্রামীণ প্রতিক্রিয়া, কায়েমি স্বার্থ, রাজনীতিকে এখন উপার্জনের হাতিয়ার বানানোর যে প্র্যাকটিস, আসলে এগুলাই এই শুভ ইচ্ছাগুলো বাস্তবায়নে বাধার সৃষ্টি করে। আমি মনে করি এই পরিবর্তনের পরে, 5ই আগস্টের পরিবর্তনের পরে অবশ্যই আমাদের দেশের রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ, প্রশাসন, ব্যক্তি মানুষ সকলের জন্যই এটা একটা শিক্ষণীয় বিষয়। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি, আমি বিশ্বাস করি বাংলাদেশ পথ হারাবে না। আমি আশাবাদী আমাদের রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিবে এবং তারা তাদের যে কমিটমেন্টগুলো, সেই কমিটমেন্টগুলো যেন বুঝে শুনে করে এবং কমিটমেন্টগুলো পালন করার জন্য যেন তারা চেষ্টিত থাকে, এই আকাঙ্ক্ষা আমি পোষণ করি। স্বপন ভাই, ধন্যবাদ আপনাকে, আপনার উত্তর আমরা পেয়েছি। আমরা আবার একটু চলে যাই মোফাজ্জল ভাইয়ের কাছে। মোফাজ্জল ভাই, 30 সেকেন্ডের মধ্যে আপনি বলবেন যে এই শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর রূপান্তরণ করার জন্য যদি বিএনপিকে বলা হয়, তারা আসলে সর্বাগ্রে কোন কাজটিকে অগ্রাধিকার দিয়ে সেই কাজটি বাস্তবায়ন করবে? ধন্যবাদ। শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর গড়ার নিশ্চিত যে জিনিসটা সর্বাগ্রে প্রয়োজন, যেটা আমরা মনে করি, সেটা হলো শিল্পাঞ্চল গঠন। আপনারা জানেন এখন যোগাযোগ ব্যবস্থা যদি সঠিকভাবে করা হয় তাহলে এই অঞ্চলের শিল্পাঞ্চল গড়া অত্যন্ত সহজ ব্যাপার। বিশেষ করে গার্মেন্টস শিল্প বলেন, যে শিল্প বলেন, এই শিল্প গঠনের মাধ্যমে এই অঞ্চলের বেকার সমস্যা যদি সমাধান হয় তাহলে এই অঞ্চলের উন্নয়ন সম্ভব। সেই কারণে আমি প্রথমেই বলবো এই অঞ্চলে শিল্পাঞ্চল গঠন করার জন্য। এবং আমার বিশ্বাস ইতিমধ্যে আমরা যারা আশ্বস্ত হয়েছি আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে তোলা হবে। ধন্যবাদ মোফাজ্জল ভাই। আপনার কাছে একটু যেতে চাই হাশিমি ভাই, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে বলেন যে আপনারা আসলে একই প্রশ্নটি রাখতে চাই, যে যদি একটি কাজ করতে বলা হয় সর্বাগ্রে দিয়ে, সেই কোন কাজটি আপনারা করতে চান শরীয়তপুরবাসীর জন্য? আমরা সেই প্রতিবাসীর জন্য সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থা মানোন্নয়নের জন্য একটি মেডিকেল কলেজ এবং প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সেটি বাস্তবায়নের মাধ্যমে আমাদের যুবকদেরকে কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করা এবং বিদেশের যে সমস্ত বিদেশে আমাদের কর্মীরা যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, প্রশিক্ষিত জনশক্তি প্রেরণের মাধ্যমে আমরা বেশি পরিমাণ বিদেশি রেমিটেন্স আয়োজনের জন্য আমরা চেষ্টা করব। সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা সহ অন্যান্য যে সমস্ত কার্যক্রমগুলি আছে পর্যায়ক্রমে আমরা জনগণের চাহিদা মোতাবেক এবং জনগণের ইশতেহার নিয়ে আমরা শরীয়তপুরে গড়ার জন্য আমরা টার্ম বাই টার্ম কার্যক্রমগুলি চালিয়ে যাব আমরা যদি ক্ষমতায় যাই। ধন্যবাদ হাশিমি ভাই। যেটি বলছিলেন যে আমরা এখানে যারা অতিথি এসেছে তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। তারা সে বলছিলেন যে আধুনিক শরীয়তপুরকে রূপান্তর করার জন্য এখানে শিল্পাঞ্চল গড়ার কথা বলছিলেন। এখানে যেহেতু পদ্মা ও মেঘনা বিধৌত এই জেলাটি, এখানে নদী ভাঙন রোধে তাদের প্রতিশ্রুতির কথা তারা জানাচ্ছিলেন। এখানে শিক্ষা ব্যবস্থার বেকারত্বের হারের বেশি এবং শিক্ষার হারটিও কম, সেটির জন্য তারা আসলে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং এই শরীয়তপুরকে দুর্নীতি এবং বৈষম্যহীন করার জন্য এই যে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করবে বলে আমরা
প্রত্যাশা করি এবং আধুনিক শরীয়তপুর নির্মাণে এই রাজনৈতিক নেতারা এবং কর্মীরা তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমরা এ নিয়ে আগামীকালকেও মুন্সিগঞ্জে থাকব। মুন্সিগঞ্জে এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার দেখার জন্য আমন্ত্রণ রইল।